সবাইকে স্বাগতম। গত ভিডিওতে আমরা একটা প্রোটনের কথা চিন্তা করেছিলাম যেটা ডান দিকে 6 × 10⁷ মিটার পার সেকেন্ড বেগে চৌম্বক ক্ষেত্রের দিকে আসছিল। এর বেগের মান ছিল আলোর দ্রুতির 1/5। প্রোটনটা চৌম্বক ক্ষেত্রে প্রবেশ করার পর আমরা গতিশীল চার্জের উপর চৌম্বক ক্ষেত্রের বলের এই সূত্রটা ব্যবহার করে বের করেছিলাম যে চৌম্বক ক্ষেত্রটা প্রোটনটার উপর 4.8 × 10⁻12 নিউটন মানের বল প্রয়োগ করবে। বলের দিক আমরা ডানহস্ত নিয়মে বের করেছিলাম, কারণ এটা ছিল ক্রস গুণ। আমরা বের করেছিলাম বলটা বেগ এবং চৌম্বকক্ষেত্র দুটোর সাথেই লম্বভাবে কাজ করবে। প্রোটনটা যখনই চৌম্বকক্ষেত্রে প্রবেশ করবে এটা নিচের দিকে বল অনুভব করবে। বল যেহেতু নিচের দিকে কাজ করছে তাই বলটা নিচের দিকে একটু বিচ্যুত হবে। তখন এর বেগ ভেক্টরটা দেখতে হবে এরকম। কণাটা এখনও চৌম্বক ক্ষেত্রেই আছে, তাই না? এটা শুধু চৌম্বক ক্ষেত্রে আছে তাই নয়, কণাটা এখনও আপনাদের মনিটরের তলে গতিশীল অবস্থায় আছে, অর্থাৎ এটা এখনও চৌম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে আছে। তাই গতিশীল কণাটার উপর বলের মান পরিবর্তন হচ্ছে না, শুধুমাত্র এর দিক পরিবর্তন হচ্ছে। আমরা এখানে ডানহস্ত নিয়ম প্রয়োগ করলে ডান হাত যদি একটু নিচের দিকে বাঁকানো হয় তাহলে বুড়ো আঙুলটা এদিকে নির্দেশ করবে। তাহলে এই ঘটনা ঘটতে থাকবে, কণাটা আরও একটু বিচ্যুত হবে, কিন্তু কণার বেগের মান কখনো পরিবর্তন হবে না। বেগ সবসময় চৌম্বকক্ষেত্রের দিকের সাথে লম্বভাবে থাকবে, কারণ এটা সবসময় একই তলে থাকছে। কিন্তু এই তলে ভেক্টর দুটোর দিক পরিবর্তন হচ্ছে। বেগের দিক পরিবর্তনের কারণে বলেরও দিক পরিবর্তন হচ্ছে, তাই এখানকার বেগ এই বলের সাথে লম্ব। এটা কেন্দ্রমুখী বলের মতোই কাজ করছে, তাই কণাটা একটা বৃত্তাকার পথে ঘুরতে শুরু করবে। এবার আসুন দেখা যাক আমরা এ পর্যন্ত চিরাচরিত গতিবিদ্যার যেসব বিষয় জেনেছি সেসব কাজে লাগিয়ে এই বৃত্তটার ব্যাসার্ধ কী হবে সেটা বের করতে পারি কি না। ব্যাপারটা অনেকটা কঠিন বলে মনে হলো, আসলে তা নয়। আমরা কেন্দ্রমুখী বল, বৃত্তের কেন্দ্র এসব নিয়ে কি জানি। আগে আমি কিছু একটা জায়গা করে নিই এখানে। আমাদের বোধহয় এটা এখন আর দরকার হবে না, এই কয়েকটা বল ক্ষেত্রেরও দরকার নেই। আমি এই বল ক্ষেত্রটাও মুছে দিচ্ছি, তাহলে যথেষ্ট জায়গা পাওয়া যাবে। আমি ছোট অক্ষরে স্পষ্ট করে লেখার চেষ্টা করব। এখন কেন্দ্রমুখী বলের সূত্রটা কি? আমরা এটা অনেক অনেক আগে ফিজিক্সের কোনো একটা ভিডিওতে প্রমাণ করেছি। কেন্দ্রমুখী ত্বরণ হচ্ছে বেগ ভেক্টরের মানের বর্গ বাই বৃত্তের ব্যাসার্ধ। এটা হলো কেন্দ্রমুখী ত্বরণ। কেন্দ্রমুখী বল বের করতে হলে এটাকে ভর দিয়ে গুণ করতে হবে। তাহলে কণাটা বা বস্তুটার ভর গুণ এর বেগের মানের বর্গ ডিভাইডেড বাই বৃত্তের ব্যাসার্ধ। এক্ষেত্রে এটা হলো বৃত্তটার ব্যাসার্ধ। আমরা এটার মান বের করতে চাইছি। কেন্দ্রমুখী বল সম্পর্কে আমরা কি জানি? এখানে কিসের জন্য কেন্দ্রমুখী বল তৈরি হচ্ছে? এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের কারণে। আমরা এটা বের করেছি, তাই না? তাহলে এটা সমান হবে এখানকার এটা কেন্দ্রমুখী বলের এই দুটো এক্সপ্রেশনের মান সমান। এর মান আমরা আগেই বের করেছি, 4.8 গুণ 10⁻12 নিউটন। 10⁻12 নিউটনস। তাহলে এখান থেকে আমরা ব্যাসার্ধ বের করতে পারবো। আমি এই সমীকরণের উভয় পক্ষকে উল্টিয়ে দিয়ে লিখতে পারি ব্যাসার্ধ বাই ভর গুণ বেগের মানের বর্গ সমান 1/4.8 ইন্টু 10⁻12। এটার মান আমরা বের করতে পারবো। এই সমীকরণের উভয় পক্ষকে এবার এটা দিয়ে mv² দিয়ে গুণ করি, তাহলে বৃত্তটার ব্যাসার্ধ সমান হবে প্রোটনটার ভর গুণ প্রোটনটার বেগের মানের বর্গ ডিভাইডেড বাই চৌম্বক ক্ষেত্রের কারণে যে বল তৈরি হচ্ছে সেই কেন্দ্রমুখী বল 4.8 গুণ 10⁻12 নিউটনস। ব্যাসার্ধটা আমরা মিটারে পাবো, কারণ সবগুলো এককই এসআই এককে আছে। এবার আসুন এর মান বের করা যাক। ক্যালকুলেটরটা নিলাম। এবারও কনস্ট্যান্ট ফাংশনটা আমাদের কাজে লাগবে। প্রোটনের ভর কত আমি এটা মুখস্থ করে রাখিনি। এই TI-85 ক্যালকুলেটরের বিল্ট ইন মেমোরিতে এগুলো দেওয়া আছে। এখানে প্রোটন ইলেকট্রন দুইটার ভরই দেওয়া আছে। আমি বরং একটু এটা বাম দিকে সরিয়ে নিই। এটা ইলেকট্রনের ভর আর এটা প্রোটনের ভর। এখানে আমাদের প্রোটনের ভরটা দরকার, গুণ বেগের মানের বর্গ। বেগ কত ছিল? এটা হলো 6 গুণ 10⁻7 মিটার পার সেকেন্ড। তাহলে গুণ 6 গুণ 10⁻
7th মিটার পার সেকেন্ড স্কোয়ার্ড। ঠিক আছে, আর এই পুরো জিনিসটাকে ভাগ করতে হবে কেন্দ্রমুখী বলের মান দিয়ে। এই বল চৌম্বক ক্ষেত্রের জন্য তৈরি হচ্ছে, এটা হলো 4.8 ইন্টু 10⁻⁻12 নিউটনস, তাহলে ডিভাইডেড বাই 4.8 ই মাইনাস 12। আশা করি আমরা অস্বাভাবিক কিছু পাবো না। আচ্ছা, বেশ সুন্দর একটা সংখ্যা পেলাম, 1.25 মিটার্স। এই ধরনের সংখ্যা তো আমরা চিন্তা করতেই পারি। যদি আপনার একটা প্রোটন থাকে আর সেটা যদি এই দিক বরাবর আলোর বেগের 1/5 বেগে চলে 0.5 টেসলার একটা চৌম্বক ক্ষেত্র, যেটার বলরেখাগুলো মনিটর থেকে বাইরে বেরিয়ে আসছে, সেটার মধ্য দিয়ে যায়, তাহলে আমরা এইমাত্র বের করলাম যে প্রোটনটা একটা বৃত্তাকার পথে চলবে যার ব্যাসার্ধ হবে 1.25 মিটার্স। বিষয়টা পরিষ্কার, কারণ এরকম ব্যাসার্ধের একটা বৃত্ত আমরা কল্পনা করতেই পারি। এই ঘটনাটা, এই যে চৌম্বক ক্ষেত্র একটা চার্জিত বলকে বৃত্তাকার পথে ঘুরায়, এই ঘটনাটা একটা জিনিসে সরাসরি প্রয়োগ করা হয়, যে জিনিসটা আমরা সবাই দেখেছি। এই জিনিসটা হলো টেলিভিশন। আগেরকার দিনে টেলিভিশনগুলোতে বা নন প্লাজমা বা নন এলসিডি টেলিভিশন বা ক্যাথোড রে টিউব টেলিভিশন, এই ঘটনাটা ব্যবহার করা হয়। সেখানে প্রোটন নয়, ইলেকট্রনের বিম থাকে আর চুম্বক থাকে। আপনি যদি একটা টিভি খুলে ফেলেন, যদিও আমার মনে হয় এটা করা উচিত নয়, কারণ আপনি আহত হতে পারেন, কারণ সেখানে ভ্যাকুয়াম আছে, অসাবধানতার কারণে এটা ভয়ঙ্করভাবে ভেঙে পড়তে পারে। তো সেখানকার চুম্বকটা ইলেকট্রন বিমগুলোকে বিচ্যুত করে। এই ঘটনাটা খুব দ্রুত গতিতে ঘটে, এর জন্যই পুরো টেলিভিশন পর্দায় বিভিন্ন তীব্রতায় স্ক্যান হয়, এর ফলে এই পর্দায় ছবি ফুটে ওঠে। আমি আর বিস্তারিত বর্ণনায় যাব না, কোনো একদিন এটার উপর পুরো একটা ভিডিও করব। তো চৌম্বক ক্ষেত্র চার্জিত কণার বিমকে বিচ্যুত করে, এই ধরনের একটা অ্যাপ্লিকেশন হলো টিভি। আরেকটা অ্যাপ্লিকেশন হলো সাইক্লোট্রন তৈরি, যেখানে একটা কণাকে বৃত্তাকার পথে নিয়ে আসা হয়। সেখানে প্রোটনকে বৃত্তাকার পথে প্রচণ্ড গতিতে গতি দেওয়া হয়, তারপর এদের মধ্যে সংঘর্ষ ঘটানো হয়। আপনি অবাক হতে পারেন এটা ভেবে যে সেখানে প্রোটনকে কিভাবে বৃত্তাকার পথে নিয়ে আসা হয়। বিষয়টা এরকম নয় যে আপনি এটা ধরে থাকবেন তারপর বৃত্তাকার পথে ঘোরাবেন। এই জন্য যেটা করা হয় যে প্রোটনকে খুব শক্তিশালী চৌম্বক ক্ষেত্রের মধ্যে প্রবেশ করানো হয়। চৌম্বক ক্ষেত্রের বলের কারণে এর গতিপথ বেঁকে যায়, তারপর প্রোটনগুলো একই চৌম্বক ক্ষেত্রে বারবার ঘুরতে থাকে, আর তারপর তারা ইলেকট্রিক ফিল্ডটা ব্যবহার করতে পারে। আমি অবশ্যই ব্যাপারে একেবারেই এক্সপার্ট নই। তারা একই ডিভাইস ব্যবহার করে কণাটার দ্রুতি বাড়াতে থাকে, কারণ তারা কোলাইডারের একই অংশের মধ্য দিয়ে পাস করতে থাকে। আর এদের মধ্যে যখন সংঘর্ষ হয়, সেই সময়কার ছবি হয়তো আপনারা দেখেছেন, এটা সেরকম একটা ছবি। বিজ্ঞানীরা $1 বিলিয়ন খরচ করে সুপার কোলাইডার তৈরি করেছে এবং এই ছবিটা পেয়েছে। পদার্থবিজ্ঞানীরা যে কোনোভাবেই হোক এই ছবিগুলো নিতে পেরেছে, এবং তারা বলছে যে এগুলো হলো নতুন কোনো কণা, কারণ এরা এরকম পথে যাচ্ছে। আসলে তারা যা বলছে তা হলো কণাগুলো আপেক্ষিকতার গতিতে চলছে। যেহেতু তারা আপেক্ষিকতার গতিতে চলছে, তাই যখন তারা বিভিন্ন গতিতে চলে তখন তাদের ভর পরিবর্তন হয়। কিন্তু আমরা এইমাত্র যা শিখলাম সেটাই আসলে মৌলিক ধারণা। তারা বৃত্তাকার পথে চলে, কারণ তারা চৌম্বক ক্ষেত্র দিয়ে যাচ্ছে। তাদের গতিপথের ব্যাসার্ধ বিভিন্ন, কারণ তাদের চার্জ এবং বেগ বিভিন্ন হয়। এদের মধ্যে কিছু বাম দিকে ঘোরে, কিছু আবার ডান দিকে ঘোরে। এটা হয় তারা পজিটিভ বা নেগেটিভ হওয়ার কারণে। আর তাদের গতিপথের ব্যাসার্ধ নির্ভর করে তাদের ভরের উপর। যাই হোক, আমি আপনাদের আর বিভ্রান্ত করতে চাইছি না। আমি আপনাদের যা বলতে চাইছি তা হলো, আমরা পদার্থবিজ্ঞানের এমন কিছু বিষয় দেখছি যা নিয়ে পদার্থবিজ্ঞানীরাও চিন্তা করছেন। এবার আসুন দেখা যাক, এটা যদি প্রোটন না হয়ে ইলেকট্রন হতো, আর ইলেকট্রনটা 6 × 10⁻7 মিটার পার সেকেন্ড এই বেগে 0.5 টেসলা চৌম্বক ক্ষেত্র, যেটা মনিটর থেকে বাইরের দিকে বের হয়ে আসছে, সেটার মধ্যে দিয়ে যেত, তবে কি ঘটতো? এক্ষেত্রেও এই সূত্রটাই প্রযোজ্য হতো। বলের মান সমান চার্জ, এক্ষেত্রে এটা আর প্রোটনের চার্জ নয়, এটা হতো ইলেকট্রনের চার্জ, গুণ 6 × 10⁻7 মিটার পার সেকেন্ড গুণ 0.5 টেসলা। এখন প্রোটনের চার্জ আর ইলেকট্রনের চার্জের মধ্যে পার্থক্যটা কোথায়? ইলেকট্রনের চার্জ হলো নেগেটিভ, তাহলে এটা যদি ইলেকট্রন হতো তবে বলের মানটা হতো একটা নেগেটিভ সংখ্যা। এর মানে কি? প্রোটনের উদাহরণটার ক্ষেত্রে ডানহস্ত নিয়ম ব্যবহার করার সময় আমরা বলেছিলাম যে প্রোটনটার বেগ যখন এই দিকে, তখন এর উপর নেট বল হবে নিচের দিকে, তাই না? এবার হঠাৎ করে আমরা যখন চার্জটা পরিবর্তন করে দিলাম, একটা নেগেটিভ চার্জ নিলাম, মানটা একই কিন্তু নেগেটিভ, কারণ এটা হলো ইলেকট্রন, তখন কি ঘটছে? ডানহস্ত নিয়মে বলটা এবারও এদিকে কাজ করবে, কিন্তু বলটা হবে নেগেটিভ। তাহলে এটা আসলে একই মানের একটা পজিটিভ বল হবে, কিন্তু দিক হবে এই দিকে। তাহলে কণাটা যদি প্রোটন হয় তবে সেটা বৃত্তাকার পথে এই দিকে যাবে, এটা এভাবে যাবে। আর যদি এটা ইলেকট্রন হয় তবে তা বৃত্তাকার পথে উল্টো দিক দিয়ে যাবে।
এবার আপনাদের একটা প্রশ্ন করি, এই বৃত্তটা কি আগের বৃত্তটার চেয়ে ছোট হবে নাকি বড় হবে? ইলেকট্রনের ভর প্রোটনের ভরের চেয়ে অনেক কম। এখন ব্যাসার্ধ সমান ভর গুণ বেগের বর্গ ডিভাইডেড বাই কেন্দ্রমুখী বল। ইলেকট্রনের ভর যেহেতু কম, সেহেতু এর গতিপথের ব্যাসার্ধও ছোট হবে। তাহলে ইলেকট্রনের গতিপথ এরকম উপরের দিকে হবে, কিন্তু এর ব্যাসার্ধ হবে কম। এই গতিপথের ব্যাসার্ধের পার্থক্যটা আসলে তাদের ভরের পার্থক্যের সমানুপাতিক। এটা হবে ইলেকট্রনের গতিপথ। যাই হোক, আশা করি এই বিষয়টা আপনাদের ভালো লেগেছে। আমার সময় প্রায় শেষ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।